বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব পাক আফগান সীমান্তে চলছে তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষ। এরপর থেকে ইরানি মিসাইলের ভয়ে যুক্তরাষ্ট্র হাই অ্যালার্টে। আরো জানিয়ে দিব খামেনির কার্যালয়ে হামলায় 100 জনকে হত্যা। এবং সর্বশেষ থাকছে ইরানি ক্ষেপণাস্ত্রে মার্কিন রণতরী পড়লে কি হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। এবার পাকিস্তানে ভয়াবহ হামলা চালিয়েছে আফগান তালেবান সেনারা। গেল সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার জবাবে দেশটির সীমান্ত বরাবর বিভিন্ন সামরিক স্থাপনায় ভয়াবহ পাল্টা হামলা শুরু করেছে আফগানিস্তান। তালেবান কর্তৃপক্ষ বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি রাতে এই তথ্য নিশ্চিত করেছে। আফগান সামরিক একটি সূত্র সংবাদ সংস্থা আল জাজিরাকে জানিয়েছে যে সংঘর্ষে 10 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং 10টি চৌকি দখল করা হয়েছে। তবে পাকিস্তান দাবি করেছে তাদের বাহিনীও তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া দিয়েছে এবং এই হামলার কঠোর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পাক সেনারা। বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার গভীর রাতে তীব্র সংঘর্ষ শুরু হয়। সীমান্তে শুরু হওয়া এই সংঘর্ষ পরে রূপ নেয় সীমান্তের ওপারের হামলায়। 2611 কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত ডুরাল্ট লাইন নামে পরিচিত, যা আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। অন্যদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্সে জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন সেক্টরে তালেবান বাহিনীর গুলির জবাবে পাকিস্তানি সেনারা তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া দিয়েছে। এতে আফগান সেনারা তাদের সীমান্ত চৌকি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, চিত্রাল, খাইবার, মোহমান্দ, কুররাম ও বাজাউর সেক্টরে তালেবান বাহিনীকে শাস্তি দেওয়া হচ্ছে। প্রাথমিক প্রতিবেদনে আফগান পক্ষের ব্যাপক হতাহতের তথ্য পাওয়া গেছে এবং একাধিক চৌকি ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে 10 জন সেনা নিহত হওয়ার আফগান দাবির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। পাকিস্তান সরকারের এক মুখপাত্র এক্সে লিখেছেন, কোনো পোস্ট দখল বা ক্ষতিগ্রস্ত হয়নি। পাকিস্তানি নিরাপত্তা সূত্রও আল জাজিরাকে জানিয়েছে, উস্কানিবিহীন তালেবান আগ্রাসনের জবাবে পাকিস্তান আফগান সীমান্ত জুড়ে আফগান বাহিনীর ওপর তীব্র আক্রমণ শুরু করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা। তেহরান থেকে তেল আবিব, ওয়াশিংটন থেকে রিয়াদ, কূটনীতি আর সামরিক প্রস্তুতির দ্বৈরথে শ্বাসরুদ্ধ পরিস্থিতি। একদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের টান টান সম্পর্ক, অন্যদিকে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি যেন দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার প্রান্তে। এক আরব উপসাগরীয় কূটনীতিক জানিয়েছেন, আঞ্চলিক নেতারা ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছেন যাতে পরিস্থিতি সরাসরি যুদ্ধের রূপ না নেয়। তার আশঙ্কা, যুদ্ধ শুরু হলে শুধু রক্তপাতই নয়, বৈশ্বিক তেলের বাজারেও বড় ধাক্কা লাগবে। কারণ উপসাগরীয় অঞ্চলের অস্থিতিশীলতা মানে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা। ইরানের রয়েছে শক্তিশালী আঞ্চলিক মিত্রদের একটি নেটওয়ার্ক, ইয়েমেনের বিদ্রোহী, ইরাকের সশস্ত্র গোষ্ঠী, লেবাননের বিদ্রোহীরা এবং ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাধীনতাকামী গোষ্ঠী। তবে 2023 সালের 7 অক্টোবর হামাসের গাজা অভিযানের পর যে সংঘাত ছড়িয়ে পড়ে, তাতে ইরানের তথাকথিত এক্সিস অফ রেজিস্ট্যান্স বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। সেই প্রেক্ষাপটে ইরান যদি সরাসরি সংঘাতে জড়ায়, তবে তাদের কৌশল কি হবে তা নিয়েই চলছে জল্পনা। বিশ্বের প্রায় 1/5 বাণিজ্যিক তেল যে জলপথ দিয়ে পরিবাহিত হয়, সেটি হলো হরমুজ প্রণালী। ইরানের উপকূল ঘেঁষা এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত সংবেদনশীল। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রণালীটি খোলা রাখার প্রতিশ্রুতি দিলেও ইরান যদি সেখানে হামলা চালায় বা চলাচল ব্যাহত করে, তাহলে বৈশ্বিক বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। গত 2 বছরে লোহিত সাগরে হুথির হামলা যেমন জাহাজ চলাচলে বিঘ্ন ঘটিয়েছিল, তেমন পরিস্থিতি আবারও তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। ইরান সরাসরি হরমুজ প্রণালী বন্ধের হুমকি না দিলেও সাম্প্রতিক সামরিক মহড়ার সময় আংশিকভাবে প্রণালীটি বন্ধ রাখার মাধ্যমে তারা একটি স্পষ্ট বার্তা দিয়েছে। সংঘাত ছড়ালে গুরুত্বপূর্ণ এই
রুট ঝুঁকির মুখে পড়তে পারে। শুধু তাই নয়, উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনাগুলো সম্ভাব্য হামলার আওতাধীন। 2019 সালে সৌদি আরবের তেল স্থাপনায় হামলায় দেশটির উৎপাদন অস্থায়ীভাবে অর্ধেকে নেমে এসেছিল। ইয়েমেনের বিদ্রোহীরা দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র পরে এর জন্য ইরানকে দায়ী করে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট প্রথমে ইরানে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় সামরিক পদক্ষেপের হুমকি দিলেও পরে আলোচনার কেন্দ্রে নিয়ে আসেন তেহরানের পারমাণবিক কর্মসূচিকে। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি নতুন কোনো চুক্তিতে রাজি না হয় তাহলে খারাপ কিছু ঘটতে পারে। পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হুমকির মুখে টালমাটাল ইরান। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েন করে যুদ্ধের জন্য মহড়া চালাচ্ছেন ট্রাম্প। এ পরিস্থিতিতে গত জুনের পর আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরুর তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ইরান সরকারের মধ্যে চাপা অস্থিরতা চলছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এই সামরিক হামলার হুমকির মাঝেই ইরানের অভ্যন্তরে নজিরবিহীন এক সশস্ত্র অভ্যুত্থান চেষ্টার খবর পাওয়া গেছে। গত সোমবার রাজধানী তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সদর দফতর লক্ষ্য করে সশস্ত্র হামলা চালায় ভিন্ন মতাবলম্বী গোষ্ঠী মুজাহিদিন খালক। এই ঘটনায় বিক্ষোভকারীদের সাথে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে অন্তত 100 জন হামলাকারী নিহত ও গ্রেফতার হয়েছে। ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তেহরানে থাকা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রধান কার্যালয় মোতাহারি কমপ্লেক্সে মুজাহিদিন খালক যোদ্ধারা একটি জটিল অপারেশন চালানোর চেষ্টা করে। এর বিরুদ্ধে তাৎক্ষণিক পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ইসলামিক বিপ্লবী গার্ডের বিশেষ সুরক্ষা বাহিনী। এতে করে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। শুধু খামেনির দপ্তরই নয়, সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোয়েন্দা মন্ত্রণালয়, গার্ডিয়ান কাউন্সিল এবং খামেনির ছেলে মোস্তফা খামেনির অফিসের সামনেও। সোমবার সকালে তেহরানের পস্তুর স্ট্রিট ও ভালিয়াসোর স্কোয়ারে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামরিক বিশ্লেষকদের ধারণা, আমেরিকা ও ইসরায়েলের গোপন মদদে এই অভ্যুত্থানের চেষ্টা চালানো হয়ে থাকতে পারে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড একে বিদেশি গোয়েন্দা সংস্থার সমর্থিত একটি সন্ত্রাসী অনুপ্রবেশ হিসেবে বর্ণনা করেছে। পরবর্তী কোনো অভ্যুত্থানের আশঙ্কায় বর্তমানে তেহরান জুড়ে ভারী মেশিনগান এবং দাঙ্গা দমনকারী গাড়ি মোতায়েন করা হয়েছে। পারস্য উপসাগরের উত্তপ্ত আকাশে হঠাৎ জ্বলে ওঠে আগুনের রেখা। কয়েক সেকেন্ডের ব্যবধানে এক বিস্ফোরণ কাঁপিয়ে দেয় সমুদ্রের বুকে ভাসমান এক দৈত্যকে। ধোঁয়ায় ঢেকে যায় ফ্লাইট ডেক। বিশ্বজুড়ে টেলিভিশন পর্দায় ভেসে ওঠে সেই দৃশ্য। তারপর প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে। এই কাল্পনিক কিন্তু উচ্চ ঝুঁকির পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করেছেন প্রতিরক্ষা বিশ্লেষক অ্যান্ড্রু ল্যাথাম। তার মতে 2026 সালে যদি ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে আঘাত করে, তবে তা নিঃসন্দেহে নাটকীয় হবে, কিন্তু যুদ্ধের গতিপথ থেমে যাবে না। ধরা যাক, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে একটি সীমিত কিন্তু তীব্র সামরিক অভিযান চালাচ্ছে। লক্ষ্য স্পষ্ট, ইরানের পারমাণবিক কাঠামো ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা। এই অভিযানে অংশ নিচ্ছে একাধিক ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, সাবমেরিন এবং দূরপাল্লার বোমারু বিমান। এর মধ্যেই যদি একটি বিমানবাহী জেরাল্ড আর ফোর্ড নেমিটাস ক্লাসের রণতরীর ফ্লাইট ডেক অচল হয়ে যায়, তাহলে তা বড় ধাক্কা হলেও পুরো অভিযান থেমে যাবে না। প্রথম প্রতিক্রিয়া হবে সামরিক। ক্ষতিগ্রস্ত রণতরী সাময়িকভাবে পিছু হটবে, কিন্তু অন্য ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ দ্রুত তাদের ফ্লাইট অপারেশন বাড়াবে। স্থলভিত্তিক যুদ্ধ বিমানের সংখ্যা বাড়বে। সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত থাকবে। প্রয়োজনে অতিরিক্ত বোমারু বিমান মোতায়েন করা হবে, অর্থাৎ আঘাতের জবাব প্রতিশোধমূলক আবেগ দিয়ে নয়, বরং পরিকল্পিত সামরিক কৌশল দিয়ে দেওয়া হয়। এই হামলার পর অগ্রাধিকার তালিকায় উঠে আসবে ইরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটি, টার্গেটিং রাডার এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক। যে অবকাঠামো থেকে সমুদ্রভিত্তিক মার্কিন শক্তিকে লক্ষ্য করা হয়েছে, সেগুলো দ্রুত ধ্বংস করার চেষ্টা চলবে। নৌবাহিনীর উচ্চমূল্যের জাহাজগুলো আরও সতর্ক অবস্থানে সরে যাবে, প্রতিরক্ষা বলয় আরও ঘন করা হবে। তবে বড় প্রশ্ন হলো, এই আঘাত কি যুদ্ধকে আরও বিস্তৃত করবে? অনেকের চোখে একটি বিমানবাহী রণতরী কেবল যুদ্ধজাহাজ নয়, এটি সমুদ্রপৃষ্ঠে আমেরিকার শক্তির প্রতীক। ওয়াশিংটন রাজনৈতিক চাপ বাড়াতে পারে, কেউ কেউ হয়তো শাসন পরিবর্তনের ডাক তুলতে পারেন, কিন্তু বিশ্লেষকদের মতে সেটি কৌশলগতভাবে অসামঞ্জস্যপূর্ণ হবে। যুক্তরাষ্ট্র যদি শুরু থেকেই সীমিত লক্ষ্য নির্ধারণ করে, মানে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে চায়, তাহলে একটি ক্যারিয়ার আঘাতপ্রাপ্ত হলেও সেই লক্ষ্য বদলানোর যৌক্তিকতা তৈরি হয় না।